এনএনটিভির নিয়মিত আয়োজন নির্বাচনী হালচালের টক শোতে আজকে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশরুকুল ইসলাম রাজীব ভাই। আপনাকে স্বাগত ও শুভেচ্ছা। আপনি দীর্ঘ সময় ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, ছাত্র রাজনীতির মাধ্যমে আপনার বিএনপিতে প্রবেশ, এবং আমরা সকলেই জানি আপনি নারায়ণগঞ্জ সরকারি তুলারাম কলেজের একজন নির্বাচিত ভিপিও ছিলেন। তো দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করে এসে তারপর বর্তমানে আপনি বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন। কিন্তু যেহেতু আপনি ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে ছাত্র রাজনীতি করে দেন রাজনীতিতে আপনার প্রবেশ। তো সেই ক্ষেত্রে আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, বর্তমানে ছাত্র দলের অবস্থা কেমন? মানে বর্তমান প্রেক্ষাপট, আপনারা যেরকম সময় ছাত্র রাজনীতি করেছেন, ছাত্র দলের অবস্থা ছিল, এবং বর্তমান সময় ছাত্র দলের পজিশনটা কি? ধন্যবাদ আপনাকে। ছাত্র দলের বর্তমান অবস্থা কি, পজিশন কি, সেটা তো আসলে ছাত্র দল যারা করছে তারা খুব ভালো বলতে হবে। সেটা হলো যে রাজনীতিটা হলো সবসময় মনে রাখতে হবে, রাজনীতিটা হলো নিজের স্বার্থ দিকে যে অন্যের জন্য নিজকে বিলিয়ে দেওয়া। এটা হলো প্রত্যেকটা রাজনীতিবিদের এই মানসিকতাটা লালন করা। ছাত্র রাজনীতি সেটা ব্যতিক্রম নয়। ছাত্রদের অধিকার আদায়ে, ছাত্রদের প্রয়োজনে, ছাত্রদের সুখে দুঃখে, ছাত্রদের যে কোনো চাহিদা পূরণ করার ক্ষেত্রে ছাত্র নেতৃবৃন্দ সবার আগে এগিয়ে আসবে, সেটাই স্বাভাবিক, সবার সেটাই করা উচিত। ছাত্রদের চাহিদাটা কি? ছাত্রদের চাহিদা ছাত্ররা যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, তাদের পড়াশোনার সেশন জট যাতে না হয়, মানে ছাত্রদের অধিকার আদায়ে, ছাত্রদের নিজেদের কেরিয়ার করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলি ছাত্র রাজনীতির মধ্যে সেগুলিকে প্রতিস্থাপন করতে হবে, এবং সেটা অনুযায়ী ছাত্র নেতৃবৃন্দের কাজ করতে হবে। এখন ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র অবস্থা, ছাত্র রাজনীতি, সেটা হলো যে এই বর্তমানে যে অবস্থা, দীর্ঘ 16-17 বছর যে ফেসিবাদ সরকারের আমলে অনেকেই ছাত্র রাজনীতি ভিন্ন মতাবলম্বী যারা ছিল, ভিন্ন আদর্শের যারা ছিল, তারা আসলে ক্যাম্পাসে রাজনীতিটা করার সুযোগটা পায় না। যার ফলে ছাত্রদের সাথে ছাত্র দলের যে সম্পর্কটা তৈরি হওয়ার কথা ছিল, যেটা উদার গণতান্ত্রিক রাষ্ট্রের সব দলের রাজনীতি করার যে সম অধিকার, সেটা যেহেতু ছাত্র দল ওইভাবে পায় নাই, এই জন্য ছাত্রদের সাথে সম্পৃক্ততার ক্ষেত্রে ছাত্র দল একটু সবার থেকে একটু পিছিয়ে আছে। এটা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাহলে যদি ছাত্রদল পিছিয়ে থাকে, তাহলে সম্প্রতি আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হয়েছে। তো পজিশনে ছিল ছাত্রদল, ছিল ছাত্র শিবিরও মোটামুটি ভালো পজিশনে ছিল। তাহলে ছাত্র দল কি মানে ছাত্র শিবির থেকে কি ছাত্র দল পিছিয়ে গিয়েছে? না, বিষয়টা এরকম না। এখানে সময় কিন্তু আমরা যদি ধরি 5 আগস্ট থেকে এই পর্যন্ত যে সময়টা ছাত্র দল পেয়েছে, একই সময় কিন্তু ছাত্র শিবিরের না, এটা এভাবে দেখলে হবে না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল আর ছাত্র শিবির কিভাবে কাজ করেছে, দুজন সমান সুযোগ পেয়েছে, এই বিষয়টা এইভাবে একদম সহজ ভাবে বললে এই বিষয়টা এরকম ভাবে বলা ঠিক হবে না। কারণ আপনি দেখেছেন, আমরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন পত্র পত্রিকার যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যারা ডাকসুতে বিপিজিএস ক্যান্ডিডেট ছিলেন, তাদের পূর্ববর্তী যে রাজনৈতিক অবস্থান, সেটা কিন্তু মানুষের কাছে প্রকাশ্যে এসেছে। তারা অন্য দলের সাথে, স্বৈরাচারী ছাত্রলীগের সাথে তাদের সম্পৃক্ততা ছিল, সম্পৃক্ত হয়ে তারা ক্যাম্পাসে রাজনীতিটা করার সুযোগ পেয়েছে। এটা আমি তাদের দোষ হিসেবে দেখছি না, এটা তাদের সাংগঠনিক কৌশলও হতে পারে, যে কৌশলে উনি ক্যাম্পাসে অবস্থান করার জন্য অন্য দলের সাথে সম্পৃক্ত হয়ে ওনারা সেই রাজনীতি করার সুযোগটা কিন্তু পেয়েছে। বিশেষ করে রাজনীতিটা করার ক্ষেত্রে এরকম, যেমন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা আবাসিক ছাত্র যারা আছে, সবার সাথে মেশার একটা সুযোগ পেয়েছে, দীর্ঘদিন ধরে পেয়েছে, যেটা ছাত্র দলের কোনো সুযোগই ছিল না, ক্যাম্পাসে যেতে পারেনি। পরীক্ষা দিয়েছে বিভিন্ন ডিবেটিং সোসাইটি গুলিতে, ছাত্র শিবিরের নেতৃবৃন্দরা ছাত্রলীগের নামে হোক, ছাত্রলীগের সমর্থক হিসেবে ওই সংগঠনের সমর্থক হিসেবে, বা যে আগের রাজনীতির যে ট্রেন্ডটা ছিল যে আপনার সরকারি দলের সাথে সম্পর্ক রেখে আপনার হলে অবস্থান করতে হয়, সেটা তারা করতে পেরেছে বিধায় তাদের একটা অ্যাডভান্টেজ ছিল। সাধারণ ছাত্রছাত্রীদের মেশার ক্ষেত্রে তাদের একটা অ্যাডভান্টেজ ছিল, যেটা নির্বাচনী ফলাফল এটা প্রতীয়মান হয়েছে। পাশাপাশি আরেকটা বিষয়, সেটা গুরুত্বপূর্ণ, যে দেখবেন আপনি তারা 5 আগস্টের পরে যখনই ছাত্র দল ক্যাম্পাসে যাওয়া, রাজনীতি করা, অভিমুখে রাজনীতি করার
জন্য গিয়েছে, তখনই সাধারণ ছাত্রছাত্রীদের নামে ব্যানারে ইউনিভার্সিটি গুলিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ এরকম ভাবে কিন্তু একটা প্রত্যেকটা জায়গাটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। পরবর্তী দেখা গেছে যে এই যারাই প্রতিবন্ধকতা গুলি সৃষ্টি করেছে তারাই পরবর্তীতে কোনো কোনো রাজনৈতিক দলে আপনার কাছে না, এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার না করলে তো এটা হবে না, অর্ধেক কথা বললে এটা হবে না। পরবর্তীতে দেখা গেছে যে এই সাধারণ ছাত্রছাত্রীরাই কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছে, শুধুমাত্র ছাত্র দলকে বাধা দেওয়ার কারণে, ছাত্র দলের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য একটা সাধারণ ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ একটা আওয়াজ তোলা হয়েছে। তো সর্বক্ষেত্রে সবকিছু মিলিয়ে এগুলি একটা মানে কি বলে একটা ভ্রান্ত পরিকল্পনা। এগুলি আসলে আমরা ফেসিবাদ থেকে মুক্ত হয়ে যে উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই, সবার অধিকার নিশ্চিত করতে চাই, ছাত্র রাজনীতির যে গুণগত মানের পরিবর্তন আমরা চাই, কিন্তু এটার জন্য সম অধিকারের যে অবস্থাটা সর্বোপরি পিছিয়ে গিয়েছে। না, পিছিয়ে গিয়েছে বলতে বিষয়টা এরকম না, ক্যাম্পাসে রাজনীতি করার ছাত্রদল সুযোগটা পায় না যেটা অন্যরা যেভাবে পেয়েছে। পরবর্তী 5 আগস্টের পরে যে সময়টা হয়েছে সেখানেও প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেমন হল কমিটি দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন গেলে মুভমেন্ট গেলে না ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে মানে ছাত্রদলকে একটু বাইরে রেখে তারা গুছানোর যে পরিকল্পনা সেটা তারা অনেকটা সফল হয়েছে। তারপরেও সেটা সর্বোপরি যে কথাটা আমি বলতে চাই সেটা হলো পরিকল্পনাটা রাজনৈতিক একটা অংশ, রাজনীতির কৌশলগত দিকটা হয়তো তারা এগিয়েছিল। এটা আসলে বিষয় না, বিষয়টা হলো যে ছাত্র রাজনীতির গুণগত মান পরিবর্তন করতে হবে, এটা সব ছাত্র সংগঠনের জন্য। আমার চেয়ে অন্য সংগঠন ভালো করেছে, এখন আমার সেই জিনিসটাই আমার কর্মপদ্ধতিতে পরিবর্তন করতে হবে, যে আমার চেয়ে ভালো কিভাবে করলো আমাকে তার চেয়ে ভালো কিছু করতে হবে, সেই ধরনের পরিকল্পনা নিয়ে আগে তবে ইনশাল্লাহ 1 বছরে ইনশাল্লাহ ছাত্রদল কাজ করতে বলে ছাত্রদল অবশ্যই তার আগের অবস্থায় ফিরে আসবে। ছাত্রদল এবং ছাত্র শিবির দুজনে মোটামুটি বর্তমান যে প্রেক্ষাপটে বিভিন্ন ক্যাম্পাসে তাদের অবস্থান মানে কৌশলগত বা অবস্থানগত দিক থেকে শক্ত আছে, তো সেই ক্ষেত্রে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সম্পর্কটা কেমন? তাহলে আমি ছাত্রদল আর ছাত্র শিবির বলতে আমি দুটা বিষয়ে আমি আসলে আলোকপাত করতে চাই না। প্রত্যেকটি ছাত্র সংগঠনের প্রতি আমাদের সমর্থন রয়েছে, যার যার অবস্থান থেকে যার যার মতাদর্শ নিয়ে তারা ছাত্রছাত্রীদের কল্যাণার্থে কাজ করবে, সেটাই আমাদের প্রত্যাশা। এখানে শুধু ছাত্রদল ছাত্র শিবির শুধু দুইটা দল করবে, আর বাকি যারা আছে তারা কি করবে? তো সবার সাথে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক থাকবে। এই পরিবর্তিত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে প্রত্যেকটি ছাত্র সমাজের বিরাট ভূমিকা রয়েছে, যে যার অবস্থান থেকে সেটা করেছে, সবার যাতে মূল্যায়ন হয়, কখনোই যেন আমরা আমার মতাবলম্বী না হলে যে অন্য মতামতের প্রতি যাতে অশ্রদ্ধা প্রদর্শন করা যে কুৎসিত রাজনীতি বাংলাদেশে ছিল সেটা যাতে না হয়, সেটাই আমাদের প্রত্যাশা। এবং সবাই সহাবস্থানের মাধ্যমে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল রাজনীতিতে হবে, সেটাই আমাদের প্রত্যাশা। আমরা দেখলাম যে সম্প্রতি সময়ে যে জাকসু ইলেকশনটা হয়েছে সেখান থেকে ছাত্রদল বর্জন করেছে চলাকালীন অবস্থায়। এটা কি মানে ডাকসুর আগের যে ফলাফলটা হয়েছে তারই প্রেক্ষাপট? দেখুন বিষয়টা এত সহজ ভাবে বিবেচনা করলে হবে না। আমরা আগেই বলেছি যে আপনি অন্যান্য ছাত্র সংগঠন বিভিন্ন সংগঠনের নামে গুপ্ত সুপ্ত যেভাবে হোক বিভিন্ন নামে তারা যে কাজগুলি করার সুযোগ পেয়েছে, মানুষের সাথে মেশার সুযোগ পেয়েছে, ছাত্রছাত্রীদের সাথে সম্পৃক্ত যে সুযোগটা পেয়েছে সেটা ছাত্রদল পায়নি, সেই ক্ষেত্রে ছাত্রদল পিছিয়ে আছে। এটা একটা দিক। আরেকটা দিক হলো যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে, এটা সবচেয়ে বেশি অ্যালার্মিং আমাদের জন্য। কেন অ্যালার্মিং? সেটা হলো যে আমরা গত এই স্বৈরাচারের আমলে আমরা দেখেছি যে প্রশাসনের ছত্রছায়া, প্রশাসনের নিরপেক্ষহীন অবস্থায় না থাকার কারণে বাংলাদেশের রাষ্ট্রের কি অবস্থা হয়েছে, তা আমরা কখনোই সেটা আমাদের কাছে প্রত্যাশিত না যে আবার সেই প্রশাসনের মাধ্যমে কোনো না কোনো, আজকে ছাত্র শিবির হয়তো অ্যাডভান্টেজটা নিয়েছে বা অন্য কেউ নিয়েছে, বা আমি নিতে পারি নাই বা আমি নিতে চাইও না। আমাদের কথা হলো প্রশাসন নিরপেক্ষ থাকবে, সে যে স্তরেরই হোক, এটা শিক্ষকদের মধ্যে হতে পারে, সিভিল প্রশাসনের মধ্যে হতে পারে, পুলিশ প্রশাসনের মধ্যে হতে পারে, প্রশাসন নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ দৃষ্টিতে সবকিছু হবে, সেটাই আমাদের কাছে প্রত্যাশিত। এখন ভোটের রেজাল্ট যেটাই হোক, যদি প্রশ্নটা ওঠে যে প্রশাসনের মাধ্যমে কাজ হয়েছে, সেটা অনেক মানে হতাশাজনক। এবং এই জন্যই হয়তো যখন ঢাকা ইউনিভার্সিটিতে তো মেনে নিয়েছে, প্রশাসনের সূক্ষ্ম অনেক মানে ছোটখাটো ভুল ত্রুটি ছিল, এগুলি মানুষ বলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে বিভিন্ন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে
সাংবাদিক যাচ্ছে, বেল বাজানো হচ্ছে, সতর্ক হয়ে যাচ্ছে, যারা নির্বাচনী কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন যে শিক্ষকরা বর্জন করছেন, তাহলে কিছু না কিছু হয়েছে। আপনি নিরপেক্ষ বা সৎ থাকলে সততার সাথে যে ফলটা আসলো, একজন সাধারণ শিক্ষার্থী বিপি পেয়েছে এবং অন্যান্য মানে বাকিটা হচ্ছে শিবির প্যানেল বিজয় হয়েছে। তো আপনারা এই বিজয় বা ফলাফলটা কখন দেওয়া হয়েছে? ফলাফলটা তো খুবই নাটকীয়। কখন দেওয়া হয়েছে? 40 ঘন্টা পর। 40 ঘন্টা পর একটা এই নির্বাচনের ফলাফল, একটা ইউনিভার্সিটির ফলাফল 44 ঘন্টার পরে দেওয়ার কি কোনো যৌক্তিক কোনো কারণ আছে? দর্শক, আপনাদের কাছে এই প্রশ্নটা রাখতে চাই। আমাদের যৌক্তিক তো নিশ্চয়ই কোনো কারণ নাই। 44 ঘন্টা পরে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, বর্তমানে বিএনপির বা ভাইটাল একটি পোস্টে আছে, ওনার যে প্রশ্নটা এটা দর্শকদের উদ্দেশ্যে আমরা ছেড়ে দিলাম। এখন দেখা যাচ্ছে যে এটা ছিল একটা ডেমো, মানে সরি বলতে গেলে ডেমো বলতে আমরা বোঝাচ্ছি যে এটা একটা মেইন যে আমাদের ত্রয়োদশ নির্বাচনের একটা বলতে গেলে ডেমো ইলেকশন ছিল আমাদের দুই ভার্সিটির, যা ডাকসু এবং জাকসুর ইলেকশনটা। তো এইটার মধ্যে যে প্রভাব ছিল প্রশাসনের নিরপেক্ষতা, মানে নিরপেক্ষ ছিল না, তারপর হচ্ছে সুযোগ পায়নি, সব দল সমানভাবে সুযোগ পায়নি, তারপর এখানে বিভিন্ন ভাবে হস্তক্ষেপ করা হয়েছে। তো জাতীয় যে নির্বাচনটা হবে সেক্ষেত্রেও কি এরকমটাই হওয়ার সম্ভাবনা আছে? দেখুন, আমি সবসময় গণতান্ত্রিক পরিবেশে গণতন্ত্রের পূর্ণ প্রয়োগ এর ক্ষমতা প্রত্যেকটা নাগরিক সেই অধিকারটা প্রয়োগ করুক, সেটা আমি চাই। একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমাদের প্রত্যাশাটা হলো যে আমরা প্রশাসনের প্রভাব মুক্ত নির্বাচন চাই, সেটা আমাদের প্রথম দাবি। এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে আমরা একটি বিষয় সবসময় বিরোধিতা করেছি, যেটা নিরপেক্ষ সরকার বা নির্বাচনটা নিরপেক্ষ হইতে হবে। কারণ আপনি বলতে যাচ্ছেন যে প্রশাসনের আপনাকে বিএনপিকে এখন আপনি এমন অবস্থা হয়েছে যে বিএনপি সরকারে নাই, কিন্তু সরকারের সমস্ত ব্যর্থতা, এই দেশের সমস্ত ব্যর্থতা সবকিছু বিএনপির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে এই 5ই আগস্টের পর থেকে যে পথে আওয়ামী লীগ গেছে সেই পথে বিএনপি যেতে হবে। এটা একদম ন্যারেটিভ পরিকল্পিত ভাবে করা হচ্ছে। একজন রাজনৈতিক গোষ্ঠী তারা চাচ্ছে যে বিএনপি কে অবস্থা নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা ভুলে যায় যে শেখ হাসিনার আওয়ামী লীগ যে 16 বছর যে মানুষের উপর যে নির্যাতন, জুলুম, অত্যাচার, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে, সেটা তো বিএনপি করে নাই। আপনি হয়তো বা আপনার সোশ্যাল মিডিয়ার যুগে বট আইডির মাধ্যমে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করতে পারবেন। এতে আমরা বিএনপির আমাদের কিছু দুর্বলতা আছে। দুর্বলতার মধ্যে প্রধান দুর্বলতা হিসেবে আমি যেটা মনে করি সেটা হলো যে আমরা রাজনীতির কূট কৌশল সেটা বিএনপি করতে পারে না। বিএনপি এই রাজনীতিতে বিশ্বাসী না। বিএনপি হলো জনগণের সমর্থিত একটা দল। আপনাদের মনে রাখতে হবে যে বিএনপি হলো যে সাধারণ মানুষের আস্থার একটা দল। তো সেখানে আমাদের বিএনপির একটা সাধারণ, যিনি রাজনৈতিক দলের সাথে আমাদের দলের সাথে সম্পৃক্ত না বা কোনো কমিটিতে নাই, সেও বিএনপি কে ওন করে। সুযোগটা কি বিএনপি? না, এটা আমি বলি, শেষ করি। একটা সাধারণ সমর্থক নিজেকে বিএনপির কর্মী মনে করে, যদিও সে কর্মী না। তার একটা ভুল কাজ, সেটাও কিন্তু আমাদের উপরে দায়িত্ব। তাহলে এই ব্যর্থতার দায় নিবে কে? এটা ব্যর্থতা না, এটা আমি কেন নিব না? আমি যদি অপরাধী হই, আমার দল যেখানে ব্যর্থ হয় সেখানে আমরা ব্যর্থতার দায় স্বীকার করে নেওয়ার সেই সাহস আমাদের রয়েছে বিধায় আমরা এই দলের 5ই আগস্টের পরে যখনই আমরা দলের নাম ব্যবহার করে বা দলের কোন নেতৃস্থানীয় পর্যায়ে থেকে যদি কোন রকম অন্যায় অভিযোগ কারো বিরুদ্ধে রয়েছে, আমরা সাংগঠনিক ভাবে সেটা ব্যবস্থা নিয়েছি। নেওয়ার পাশাপাশি আমরা সরকারকে সেই আবেদনও জানিয়েছি, যদি কেউ আইন শৃঙ্খলা পরিপন্থীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। যখনই অপরাধ হয়েছে আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বিএনপির দায় তখন আপনি দিতে হবেন যদি অপরাধ করার পরে বিএনপি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তার পক্ষে অবলম্বন করে, তাহলে আপনি বিএনপির দোষ বলতে হবেন। একজন ব্যক্তির অপরাধকে আপনি পুরোপুরি বিএনপি কে উপরে দেওয়া যাবে না। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তার কনস্পিরেসির অংশ, সবাই বিএনপির দিকে ঠেলে দিচ্ছে। এই গভর্নমেন্ট চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, সেখানে বিএনপির কেউ নেই, কিন্তু নাম পড়ছে সব বিএনপি করছে। মানুষের কাছে একটা পারসেপশন তৈরি করেছে যা হচ্ছে সব বিএনপি করছে। বিষয়টা এটা, এই জিনিসটা কারা করছে? এইটা বিভিন্ন ভাবে দোষারোপ বা প্রত্যেক ক্ষেত্রে, যেমন আমরা এরকমও শুনেছি যে বিভিন্ন ধরনের
মানে সাথে জামাতকেও সম্পৃক্ত করা হয়েছে। বিভিন্ন ধরনের স্ট্যান্ড, তারপর রাস্তা মানে স্ট্যান্ড, ঘাট, বাজার এগুলো দখল করে বিএনপি, বিশেষ করে এগুলো দখল করে বিএনপি, এবং প্রশাসন মন্ত্রণালয় এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় দখল করেছে জামাত। এই ধরনের একটা টেন্ডেন্সি এখন এই যে প্রশাসনের মধ্যে যদি আপনি জামাত এটা দখল করে, তাহলে আপনার বুঝতে হবে যে দেশের রাজনীতির যে কাঙ্ক্ষিত পরিবর্তন সেটাকে আমরা আসলে ঘটাতে পারছি কিনা। প্রশাসনের জায়গা আপনার দখল করার কি আছে? যখন দখল শব্দটা দখল যখন আপনি এই শব্দটা আনবেন বা দখল করবেন, আপনার আচরণটা যখন এরকম হবে যে আমি ছিলাম না, আমার ওখানে যাইতে হবে, বা আমার ওই জিনিসটা করতে হবে, তখন এই প্রশ্নগুলি আসবে। নিশ্চয় হচ্ছে দেখে করছেন, আপনি বলছেন প্রশাসনিক জায়গা আপনি দখল করছেন, বিএনপিতে দখলের রাজনীতিতে নাই। এখন আপনি বললেন ঘাট মাঠের ব্যাপারটা বললেন, যে আপনি একটা জায়গায় একটা উদাহরণ দেখান যে ঘাট মাঠ আপনি এমনি কোনোভাবে দখল করার কোনো সুযোগ আছে না। যদি সরকারি ভাবে টেন্ডার হচ্ছে, টেন্ডারে আপনি অংশগ্রহণ করছেন, আপনিও করছেন, ওর 10 জন অংশগ্রহণ করছে, ওপেন বিড হচ্ছে, যে পাচ্ছে সে হচ্ছে, সে হয়তো বিএনপির সমর্থন, কিন্তু সে তো সরকারকে টাকা দিয়ে ট্যাক্স দিয়ে জিনিসটা নিচ্ছে। আপনি দখল চাঁদাবাজি কোনটা বলবেন? যেটা আমি জোর করে এটা নিয়েছি, আমি কাউকে এখানে জমা দিতে দিচ্ছি না, একটা টেন্ডার হচ্ছে, আমি কাউকে জমা দিতে দিলাম না, আমি একা ফেললাম। যদি এরকম পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে আপনি বলতে পারবেন। নারায়ণগঞ্জে একটা উদাহরণ দেখান যে এরকম এতগুলি ঘাট হয়েছে, এই যে কত কাজ হইতেছে, কখনো এরকম কিছু হয়েছে কিনা একটা উদাহরণ দেখাতে পারবেন না। সিটি কর্পোরেশনের থেকে আপনি ডাক আসছে, আপনি অংশগ্রহণ করছেন, 50 জন 70 জন অংশগ্রহণ করছে, একজন পাচ্ছে, সে কোনো না কোনো ভাবে বিএনপি সমর্থক হলে বিএনপি এটা দখল করে নিছে। এই যে একটা ন্যারেটিভ তৈরি করা, হিউম্যান এইটা করার ক্ষেত্রে অনেক বেশি অগ্রগামী আমাদের রাজনৈতিক প্রতিপক্ষরা, যারা সত্যিকারের গণতান্ত্রিক রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক সেটা চায় না। আমার দৃষ্টিতে মনে হয় চায় না। দেখুন, আওয়ামী লীগ সরকার গত 16 বছর যে অন্যায় করেছে, আপনি কি সেটা করতে চান? আপনি কি আমার অধিকারটা কেড়ে নিতে চান? বাংলাদেশের আওয়ামী লীগের 3000 5000 নেতা আছে, পালায় গেছে, বাকি সবাই বাংলাদেশে আছে না? হয়তো ডিস্ট্রিক্ট চেঞ্জ করে আছে, এখানে আছে, ওইখানে আছে। আমার কথা হলো, যারা অপরাধী, যেটা আওয়ামী লীগ করে নাই, আপনি নিরপরাধ হলে আপনার উপরে একটা অন্যায় ভাবে মামলা দিয়েছে, আপনার উপর নির্যাতন করেছে, আমি কি করতে চাই? তাহলে বর্তমানে আমরা চাই, শুনেন, আমাদের দলের অবস্থানটা হলো স্পষ্ট, যে অপরাধী সে যে দলেরই হোক তার বিচার নিশ্চিত করা, সে আইনি বিচারটা যাতে নিশ্চিত হয় সেই ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাটা আমরা চাই। প্রশাসন নিরপেক্ষ দৃষ্টিতে যে অপরাধী তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সেখানে দলীয় বিবেচনায় কোন বিবেচনার বিষয়বস্তু হিসেবে তাকে দেখা হবে না। সে বিএনপির হোক, জামায়াতের হোক, অন্য দলের হোক, যে অপরাধী তাকে আইনের আওতায় আনতে হবে। তা আমরা তো সেই রাষ্ট্র ব্যবস্থাটা চাই। এখন ধরেন যে আমি বিএনপি আছে, আমি অপরাধ করবো, আমাকে প্রশাসন ধরবে না, অন্য যে অপরাধ না করলে তাকে ধরতে হবে, সেই রাজনীতি আমরা চাই না। সেটা তো গত এই রাজনীতি বাংলাদেশের কোনো মানুষ চায় না। এখন হলো আপনি কোন পথে যাবেন, আপনি কোন পথে যাবেন। আমি অপরাধ করলে আপনি আমাকে অবশ্যই অপরাধী বলেন, আমি অপরাধ করলে আমি যদি আপনি আমার অপরাধী বলেন, আমি তো স্বীকার করে নেওয়ার আমার সব সাহস আছে। আমি অপরাধ করি নাই, কিন্তু আপনি আমাদের পারসেপশন তৈরি করে দিচ্ছেন যে আমি অপরাধের সাথে সহযোগিতা করছি বা অপরাধ করছি। এই যে মিথ্যা ন্যারেটিভ সৃষ্টি করা, যেটা আওয়ামী লীগ সরকার করেছে, দীর্ঘদিনের সময় করেছে, মৌলবাদী বানিয়েছে, মানুষকে আগুন সন্ত্রাসী বানিয়েছে। তা আপনি তো এখনো এত ন্যারেটিভ হাট বা দখল করার কথা বলতেছেন, কিন্তু হাট বা মাঠ তো দখল করার কোনো সুযোগ নাই। আপনি নারায়ণগঞ্জের উদাহরণ দিয়ে বললাম যে আপনি একটা সিস্টেমেটিক হচ্ছে, আপনি সরকার টেন্ডার আহ্বান করছে, আপনি সেখানে অংশগ্রহণ করছেন। আপনি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ হচ্ছে, সরকারের বিভিন্ন ঠিকাদাররা এখানে অংশগ্রহণ করতেছে, এখানে বিএনপি সমর্থনকারী একজন ঠিকাদারও সে অংশগ্রহণ করতেছে, আপনিও করতেছেন। আপনি লটারির মাধ্যমে পাইতেছেন, কাজ পেলে বলেন দিন আপনি বিএনপি পাইতেছেন। এই যে একটা মিথ্যা প্রপাগান্ডা, এটা যেহেতু তথ্য প্রযুক্তির যুগ, অবাধ স্বাধীনতা আছে, আপনি বলেন যে বিভিন্ন ফেসবুক ফেক আইডির মাধ্যমে শত শত ইনভেস্ট, মানে শত শত ফেক আইডির পিছনে ইনভেস্ট করা হচ্ছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এগুলি আসছে যে কাউকে 8000 10,000 টাকা করে বেতনের মতো চাকরি দিয়ে দেওয়া হয়েছে, যে সবসময় এগুলি বলার জন্য। আপনি দেখেন একটা সুস্থ বিএনপিকে সবসময় প্রশ্নবিদ্ধ করার জন্য, এর লাভ কি ওনাদের লাভ। এত এই লাভটা হয়তো অনেকের সাধারণ মানুষের অনেক কিছু আপনি শুনতে 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 একটা মানুষের মধ্যে একটা মাইন্ডসেট তৈরি করা যায় যে বিএনপি এটা করছে, বিএনপি এটা করছে, বিএনপি এটা করছে। তা আমরা সেটা করতে যাচ্ছি না। আমরা পাল্টাপাল্টি করা যায় না যে তা না, কিন্তু আমরা এটা বিএনপি সহনশীল অবস্থায় আছে। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে দেশের সাথে বড় দল হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে। আপনি যা করছেন আমিও সেটা করতে চাইলেও, মন চাইলেও আমি এটা করতে পারি না দেশের সাথে। আজকে আপনি মনে করেন যে আমরা যারা সব দলগুলি মিলে
আপনার এই এই স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পেছনে কাজ করেছে। আমি বেশি করেছি না কম করেছি আপনি করেছেন সেটা আসলে বিবেচ্য, সবার অংশ না, আমরা সবাইকে সম মূল্যায়নটা করতে চাই। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি করেন নাই, আমি সব করেছি। একজনের অহমিকা অনেক দলের মধ্যে কাজ করেছে, যে ৭১ যেমন স্বাধীনতা অংশগ্রহণ না করেও নিজে ভারতে পালিয়ে গেল, যেমন আওয়ামী লীগ সবসময় স্বাধীনতার একক কৃতিত্বের দাবিদার করেছে, সব আমি করেছি, যার জন্য আজকে আওয়ামী লীগের অবস্থা। ২৪-এর আন্দোলন কেউ করে নাই, আমরাই করেছি। বিষয়টা এরকম ভাবে অনেকে জাহির করার চেষ্টা করছে, যার ফলে ২৪-এর যে স্পিডটা ছিল এটা অনেকাংশে এখন মানুষের কাছে হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বিএনপি সবসময় চেষ্টা করেছি যে আমরা করেছি সেটা আমরা কখনো বলতে চাই নাই, ওনারাই করেছে, আমরা সহযোগিতা করেছি। কিন্তু এটা করতে করতে এমন অবস্থা যে আপনি কিছুই করেন নাই, সব আমরা করেছি, কিন্তু বিষয়টা বাস্তবতা তো এটা না। তাহলে একটু যদি বলি, এই ধোঁয়াশা রাজনীতির মধ্যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ দিয়েছে ফেব্রুয়ারিতে, তো প্রস্তুতি কেমন আপনাদের? বা এই সময় যদি ফেব্রুয়ারিতে ইলেকশনটা হয় সেটা কেমন ফেয়ার ইলেকশন হবে? বা এটা শুনুন, আমি আপনাদের ক্লিয়ার বলি আসলে আমরা এভাবে বলতে চাই না, তারপর আসলে পরিস্থিতির কারণে এখন আসলে না বললেও না। আমরা বিএনপি জনগণের উপর আস্থা রাখা একটা দল, জনগণের উপর বিশ্বাস রাখা একটা দল, জনগণের প্রতি আমাদের আস্থা রয়েছে। হ্যাঁ, আমরা জনগণ যদি ভোট না দেয়, জনগণ যদি আমাদের নির্বাচিত না করে, সেটা আমরা মেনে নেওয়ার জন্য এক পায়ে দাঁড়ানো, কোনো সমস্যা নেই। কিন্তু এরকম কিছু না হয় প্রশাসনিক ভাবে কারচুপির মাধ্যমে বা এইরকম মানে প্রশাসনিক ক্রিয়ার মাধ্যমে কিছু করার যদি দুঃস্বপ্ন কেউ দেখে, তাদের এটা চরম দুঃস্বপ্ন হিসেবে সামনে এটা প্রতীয়মান হবে। আমরা সবাই অংশগ্রহণমূলক নির্বাচন, দেখুন আপনি যে নর্মালি আপনি চিন্তা করুন, পিআর পদ্ধতি আপনি ছিল ওই সময় এসে আপনি কেন পিআর পদ্ধতি আনবেন? যাতে নির্বাচন পেছানো যায়, যে মানুষকে একটা গন্ডগোলের পরিস্থিতি সৃষ্টি করা যায়। এরা কারা কারা সম্পৃক্ত হচ্ছেন? যারা কখনোই জাতীয় নির্বাচনে কখনোই জিততে পারে নাই, এইরকম লোকের সংখ্যা কিন্তু বেশি। অনেক লোক দেখলেন একমাত্র জামায়াত ইসলাম ছাড়া অন্যান্য কারো একটা দুটো আসন জিতে আসার কোন, তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে, পিআর ছাড়া করা যাবে না। তার মানে আপনি চাইলেও হবে। আর আমি এখন নতুন একটা জিনিস, প্রার্থীরা এখন পিআর আপনি সমস্ত পিআর এর মাধ্যমে, পিআরটা তো বিষয় না, পিআরটা হলো যে আপনার নির্বাচনটাকে বিলম্বিত করা বা সুস্থ যে পরিবেশটা রয়েছে। শুরু থেকে বিএনপি নির্বাচন চাচ্ছে। আমরা যদি নেপালের দিকে তাকাই, তাহলে সেখানে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করার সাথে সাথে তারা নির্বাচনের ডেটটা দিয়ে দিয়েছে। এখন যে বর্তমান বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারাও একটা ডেট দিয়েছে নির্বাচনের ২৬ ফেব্রুয়ারিতে। তো আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে চান জেতার জন্য, জিততেই হবে আপনার যে কোনো উপায়ে। আমি নির্বাচনে অংশগ্রহণ করতে চাই মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এখানে আমার জয় বিজয় হারা এটা আমার কাছে বিবেচ্য বিষয় না। বিএনপিতে গত ১৬ বছর বিষয় হচ্ছে গণতান্ত্রিক অধিকার, যে গণতান্ত্রিক অধিকার যে দীর্ঘকাল যাবৎ বাংলাদেশের মানুষ যে তার মন মতো তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, সেই ব্যবস্থাটা নিশ্চিত করাই বিএনপি। যেটা আমরা দীর্ঘ ১৬ বছর এটা আমরা চেয়ে আসছি, এটা তো ৫ তারিখের পরে আমাদের চাওয়া না। কারণ আপনার চাওয়া একসময় একরকম ছিল, এখন আরেক রকম হয়েছে, বিকজ আপনি এটার মাধ্যমে আপনি নিজে মানে জেতার জন্যই আপনি চাচ্ছেন না, আমাদের জেতার জন্য, আমরা বাংলাদেশের মানুষকে জিতিয়ে দেওয়ার জন্য আমরা নির্বাচনটা চাই। যে বাংলাদেশের অধিকার, বাংলাদেশের মানুষ যে অধিকার থেকে বঞ্চিত হয়েছিল, তার সেই অধিকারটা পুনঃ প্রতিষ্ঠিত এই ভোটের মাধ্যমে, সেটা আমরা চাই। এখন এই কারণে পিআর আসলে বিষয় না, পিআর হলো জাস্ট আপনি নির্বাচনটাকে বিলম্বিত করা বা নির্বাচন যাতে না হয়। তাহলে এটাও বাংলাদেশের মানুষ দেখছে, বাংলাদেশের মানুষকে আসলে যদি আমরা ধরি যে নির্বাচনের আছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আর আছে মাত্র ৫ মাস, তো বিএনপির প্রস্তুতি কেমন? বিএনপির প্রস্তুতি সবসময় আছে। বিএনপি, এই যে বললাম না আপনাকে, বিএনপি জনগণের উপর নির্ভর করা দল। তো জনগণ আপনি ভোট দিবেন, আপনি জনগণের কাছে যাবেন, জনগণের কাছে নতুন ভাবে আপনাকে নিজেকে উপস্থাপন করার কিছু নাই। তো নারায়ণগঞ্জের মানুষ বিএনপি কারা করেছে, বিএনপির নেতৃত্ব দিয়েছে কারা, কারা কষ্ট সহ্য করেছে, নির্যাতন সহ্য করেছে, বাংলাদেশ নারায়ণগঞ্জের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ভোটার এটার সম্পর্কে অবগত। নতুন করে কিছু বলার কিছু নাই। এখন কথা হলো যে নির্বাচনী ম্যানিফেস্টো থাকবে, আমাদের নেতা জনাব তারেক রহমান ৩১ দফা দিয়েছেন যে উনি যদি রাষ্ট্র ক্ষমতায়, এদেশের মানুষ তাকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসায়, তাহলে আমরা এইভাবে রাষ্ট্রটা বিনির্মাণ করতে চাই, আমরা এইগুলো কাজ করতে চাই। অলরেডি তো আমাদেরকে দেওয়া আছে। আর ভোটের আপনি ৬ মাসে আপনি দাঁড়ে দাঁড়িয়ে যাবেন, ভোটের কাছে যাবেন। দেখুন বাংলাদেশের মানুষ
আমি নারায়ণগঞ্জের মানুষ তথা বাংলাদেশের মানুষের অনেক সচেতন, ওনারা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত নেবেন। আমাদের কথা হলো যে আমরা জিতবো কি হারবো সেটা আমাদের বিবেচ্য বিষয় না। বাংলাদেশের মানুষের রায়টাকে আমরা সম্মান করি। আমাদের এই দলের নেতা কর্মীরা বা আমার নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের উপর আস্থাশীল। কিন্তু বাংলাদেশের মানুষ মনে করে যে জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় আসে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নের কাজ করবে, সেই আস্থা যদি রাখে তাহলে দিবে না, দিবে না। আমরা সম্পূর্ণ ওদের উপর নির্ভরশীল। আমরা প্রশাসনিক কার্যকে অমুক জায়গায় আমার লোক, অমুক জায়গায় ওসি আমার লোক, এসপি আমার লোক বা নির্বাচন কর্মকর্তা আমার লোক, যে অবস্থা বাংলাদেশে এখন শোনা যাচ্ছে যে আপনি সমস্ত প্রতিষ্ঠান দখল করেছেন, ডিসি দখল মানে বিষয়টা যখন আছে ডিসি দখল, প্রশাসনিক দখল, এই দখলবাজি কখনোই ভালো ফল বয়ে আনবে না। যেহেতু আমরাও বলেছি যে আমরা অনেক কিছুতে আপনার বৈধ পথে গেলে আপনি দখল বলে দিচ্ছেন, আপনি অরিজিনালি দখল করে আপনি ভালো কিছু করে ফেলবেন। বিএনপি সহনশীলতার পরিচয় দিচ্ছে এই কারণে যে দীর্ঘ 16 বছর মানুষের উপর যে নির্যাতনের পরে বাংলাদেশের মানুষের মধ্যে যে স্বস্তি ফিরে আসছে, সেই স্বস্তিটা যাতে বিনষ্ট না হয়, এই জন্য আপনি আমাকে গালি দিলেও আমি আপনাকে সালাম দিয়ে চলার চেষ্টা করছি। কিন্তু এটা যদি আপনি একটা পর্যায়ে মনে করেন যে গালি দিলে তো দেওয়া যায়, গালি দিচ্ছে এখন গলা টিপে ধরবো, গলা টিপে দেওয়ার পরে যদি না হয় তাহলে মেরেই ফেলবো, এইরকম অবস্থা তখন তো আপনার প্রোটেক্ট করতে হবে। তখন এটা বাংলাদেশের জন্য মানে সুখকর হবে না। কারণ দেখুন, আপনি যখনই এই ধরনের অনৈক্য সৃষ্টি হয়েছে বিধায় মানুষ দেখুন, আওয়ামী লীগ এত বড় পাপ করার পরে, বেশিরভাগ পালিয়ে যাওয়ার পরে এখন এই ঘন ঘন মিছিল করার সাহসটা কোত্থেকে পাচ্ছে? এই আপনার এই দুর্বলতার কারণে পাচ্ছে, আপনার অনৈক্যের কারণে পাচ্ছে, আপনাদের মধ্যে স্বার্থ নেশা যে একটা ভাব আপনাদের মধ্যে গড়ে উঠেছে, আপনি করেছেন বা আপনারাই সামনে করবেন, যে কোনো উপায়টা করতে হবে যে আপনারা যে দেশপ্রেমী উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে যে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে যে আপনারা আগাবেন, সেটা তো আপনারা করছেন না। যার ফলে এই দ্বিধা বা বিভেদের কারণে তারা সুযোগগুলি নিচ্ছে, দিন দিন বাড়ছে না। বিএনপি চুপ থাকলে এদেশের জন্য মঙ্গল হবে না। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে বর্তমানে যেহেতু তরুণ ভোটারদের সংখ্যা বেশি, দীর্ঘ সময় তারা ভোট দিতে পারেনি বা সুষ্ঠু নির্বাচন যেটা হয়নি, তাদের মত প্রকাশে একটা ধরনের বাধা ছিল, তো বিএনপি তরুণ ভোটারদের জন্য কি করবে? আমরা তরুণরাই হলো এদেশের প্রাণ। বাংলাদেশের যতগুলো বড় বড় অর্জন, বাংলাদেশ সৃষ্টির থেকে শুরু করে গণতান্ত্রিক আন্দোলনের থেকে শুরু করে সবকিছুরই তরুণদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। অর্থাৎ তরুণদের প্রতি আমাদের সবসময় তরুণদের যে মনোভাব বা তরুণদের যে চাওয়া, সেই চাওয়াকে প্রাধান্য দিয়ে বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করার জন্য জাতীয়তাবাদী দল কাজ করছে। হয়তোবা আমরা কেউ মানুষ যারা আমরা কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে না, আমাদের চলার পথে অনেক ভুল হইতে পারে, না আমরা সেই ভুলকে শুধরে নেওয়ার সামর্থ্য রাখি, ইচ্ছা রাখি, আমাদের সেই সৎ সাহস রয়েছে। এবং তরুণদের জন্য আগামী বাংলাদেশ যাতে তরুণদের জন্য স্বপ্নের বাংলাদেশ হয়, যেখানে সবার অধিকার সুনিশ্চিত থাকবে, মৌলিক অধিকারগুলো সমন্বিত থাকবে, গণতান্ত্রিক অধিকারগুলি, মানুষের কথা বলার স্বাধীনতাটা সবার জন্য সমান থাকবে, ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হবে, এটাই তো তরুণদের স্বপ্ন। এবং তরুণদের যারা শিক্ষা জীবন শেষ করে যাতে চাকরির ক্ষেত্রে কোনো বৈষম্য না হয়, যে বৈষম্যের জন্য আজকের এই অবস্থা, এই বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য, এটাই তরুণদের স্বপ্ন। এবং আমরা তরুণরা যাতে বাংলাদেশের বিনির্মাণে গর্বিত অনুভব করে যে আমি বাংলাদেশের নাগরিক, এটা বলতে পারার যে মানে সন্তুষ্টি জন্য যেই সমস্ত বিষয়গুলি, প্রাসঙ্গিক বিষয়গুলি জরুরি, সেই ধরনের একটা রাষ্ট্র ব্যবস্থা আমরা তাদেরকে উপহার দিতে চাই। এবং তাদের ভোটাধিকারের প্রতি আমাদের সম্মান রয়েছে। অবশ্যই এই তরুণ প্রজন্ম সত্যিকারে বাংলাদেশ কাদের হাতে নিরাপদ, তারা বাংলাদেশকে সঠিক পথে পরিচালনা করতে সামর্থ্য দেয়, তাদের প্রতি তরুণরা তাদের সমর্থন ব্যক্ত করবে ভোটের মাধ্যমে, সেটাই আমাদের বিশ্বাস রয়েছে। ধন্যবাদ জনাব মাসুকুল ইসলাম রাজীব। প্রিয় দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত ছিল নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মাসুকুল ইসলাম রাজীব। নির্বাচনী হালচাল এই অনুষ্ঠানে পরের দিন আবার আসবো নতুন কোন অতিথির সাথে। ধন্যবাদ সবাই।